আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। গ বিভাগের প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে p ইজ ইকুয়াল টু সাইন এ, কিউ ইজ ইকুয়াল টু কস এ এবং r ইজ ইকুয়াল টু ট্যান এ। ক নম্বর প্রশ্নে দেখাও যে 1/p স্কোয়ার মাইনাস 1/r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। p আর r এর মান যথাক্রমে সাইন এ আর ট্যান এ। p আর r এর মান আমরা লিখে নিয়েছি। এখন বাম পক্ষ 1/p স্কোয়ার মাইনাস 1/r স্কোয়ার, এখানে p আর r এর জায়গাতে r আর p এর মান বসানো হলো। 1/sin স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার a, সূত্রানুসারে হলো। তারপর আরেকটা সূত্র কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এটাও ত্রিকোণমিতির আরেকটা সূত্র, এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে রুট ওভার 1 মাইনাস p বাই 1 প্লাস p ইজ ইকুয়াল টু 1/q মাইনাস r। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নের সমাধানের জন্য আমরা p q r তিনটা মানই আমাদের প্রয়োজন। মানগুলো এখানে লিখে নিয়েছি। এরপর বাম পক্ষ তুলে এখানে p এর জায়গাতে p এর মান বসানো হলো। এরকম এই রুট ওভার যুক্ত প্রশ্ন, এরকম প্রশ্নের সমাধানে একটা বিশেষ নিয়ম রয়েছে। নিচে এই উপরের যে লবটা আছে সেই লব দিয়ে উপরে নিচে গুণ করতে হয় এরকম প্রশ্নের ক্ষেত্রে। তো আমরা তাই করলাম 1 মাইনাস সাইনে রুট ওভার 1 মাইনাস সাইনে দিয়ে লব আর হরকে গুণ করলাম। একই জিনিস দিয়ে কোনো একটা ভগ্নাংশের উপরে নিচে যদি গুণ করা হয় অথবা ভাগ করা হয় তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে আমরা ইচ্ছা করলে গুণ বা ভাগ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। গুণ করলে হবে কি, এখানে একই জিনিস উপরে দুইটা লব একই সংখ্যা গুণ করলে হোল স্কোয়ার হয়, আর নিচে রুট ওভারের ভেতরে আমরা a প্লাস বি a মাইনাস বি সূত্রানুসারে গুণ করে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই। 1 এর উপর স্কোয়ার না দিলেও যা, দিলেও তাই, তো দেইনি সেখানে। তো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ আর নিচে হোল স্কোয়ার আর এই রুট ওভার কেটে 1 মাইনাস সাইন এ হয়, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ার লিখতে পারি সূত্রানুসারে। তার উপর রুট ওভার, পরের লাইনে এই রুট ওভারের সাথে এই হোল স্কোয়ার, কস স্কোয়ার, স্কোয়ারটা কেটে আমরা শুধু কস এ পাবো। এবার যদি এটাকে একটু ভেঙে লিখি 1/cos a মাইনাস সাইন এ বাই কস এ। 1/cos a মানে হচ্ছে 1/q, q এর মান হলো cos a, আর সাইন এ বাই cos a মানে হচ্ছে tan a, tan উদ্দীপকে r এর মান হিসাবে দেয়া ছিল। তো তাহলে 1/q মাইনাস r, এটাই ডান পক্ষ। তো সেটা প্রমাণ করা হলো। 7 গ নম্বর প্রশ্ন সমাধান করতে বলা হয়েছে p প্লাস q ইজ ইকুয়াল টু 1, তার মানে সাইন এ প্লাস কস এ ইজ ইকুয়াল টু 1। এখানে a এর মান বলা হয়েছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। তো এই প্রশ্নের সমাধান আমি ইতিমধ্যে ঢাকা বোর্ড 2024 এর অংশে সমাধান করেছি। তো ইচ্ছা করলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঢাকা বোর্ড 2024 এর 7 গ নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 8 নম্বর। 8-এর ক প্রথমে এইখানে 8-এর কতে বলা হয়েছে যে উন্নতি কোণ আর অবনতি কোণ ব্যাখ্যা করো। তো এটার সংজ্ঞা তোমরা বইতে পেয়ে যাবে, আমি সংজ্ঞাটা লিখি নাই, একটু মুখে বলে দিই। এরকম একটা চিত্র আঁকতে পারো। দেখো এখানে এই যে ভূমির সমান্তরাল একটা রেখার সাথে কোনো একটা বিন্দু যেই কোণ তৈরি করে সেটা হচ্ছে উন্নতি কোণ। তার মানে এই চিত্রের মধ্যে এ বি সি যেটাকে থিটা দিয়ে চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে উন্নতি কোণ। আবার ভূমির সমান্তরাল কোনো একটা রেখার সাথে ওই রেখার নিচের কোনো একটা বিন্দু, এক্ষেত্রে ডি বিন্দু, সেটা সেই বিন্দুটা যেই কোণ তৈরি করে সেটা হলো অবনতি কোণ। তার মানে এখানে বি সি ডি, যেটাকে আমি এখানে বেটা দিয়ে প্রকাশ করেছি, এটা হচ্ছে এখানকার অবনতি কোণ। খ নম্বর প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকটা প্রয়োজন। উদ্দীপকে বলা হয়েছে যে 12 মিটার উঁচু নারকেল গাছের শীর্ষ থেকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এই বিন্দুতে রশি বেঁধে নারকেল পাড়ার সময় কিছু নারকেল নষ্ট হলো। এজন্য রশি জোড়া দিয়ে বি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে রশি বাঁধা হলো। একটু ভিন্ন রকম মনে হচ্ছে প্রশ্নটা, আসলে ভিন্ন না, মোটামুটি একই টাইপেরই প্রশ্ন একটা। এরকম অঙ্ক আমাদের বইতে অনুশীলনীতে রয়েছে।
কিন্তু এখানে প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম। তো এরকম আমরা একটা চিত্র এঁকে নিব। এখানে প্রশ্নে বলা হয়েছে যে কতটুকু রশি জোড়া দেওয়া হয়েছিল। তো আশা করছি যে প্রশ্ন তোমাদের সবার কাছে আছে এখন এই মুহূর্তে, সবাই টেস্ট পেপার কিনে ফেলেছ। চিত্র এঁকেছি আমরা পি কিউ, এটা হচ্ছে যে নারকেল গাছের উচ্চতা, যেটা 12 মিটার প্রশ্নে দেয়া আছে। এখন এই যে এই এপি, এটা হচ্ছে রশির দৈর্ঘ্য, যেটাকে আমরা এখানে এক্স দিয়ে প্রকাশ করেছি। এটা এমনভাবে এই যে ভূমির সাথে এভাবে করে বাঁধা আছে, যা ভূমির সাথে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তো এইভাবে করে বাঁধার কারণে বলা হয়েছে যে কিছু নারকেল নষ্ট হয়, যার কারণে এখানে ভূমি থেকে মানে এই রশিটা এর সাথে আরেকটু রশি জোড়া দিয়ে সেটাকে এই বিন্দুতে এনে বাঁধা হয়েছে, যার কারণে এখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর যেটুকু রশি এখানে এক্সট্রা জোড়া দেওয়া হয়েছে সেটাকে আমরা ধরে নিয়েছি হলো ওয়াই, তার মানে এই যে এই বিপি বা পিবি এই অংশটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তা আমাদের এই ওয়াই এর মানটা বের করতে হবে। বিবরণ লিখেছি, মনে করি যে পি কিউ ইজ ইকুয়াল টু 12 মিটার উঁচু নারকেল গাছ, এপি ইজ ইকুয়াল টু এক্স মিটার। এই যে এপি অর্থাৎ রশি প্রথমে যেটা ছিল, এই দৈর্ঘ্যের রশি ভূমিতে পি এ কিউ এই কোণ 60 ডিগ্রি কোণ তৈরি করে, এবং পিবি হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই পিবি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মিটার দৈর্ঘ্যের রশি ভূমিতে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে পিবি কিউ অর্থাৎ 30 ডিগ্রি। এখন আমরা প্রথমে এই এখান থেকে এক্স প্লাস ওয়াই, এখান থেকে ওয়াই এর মান বের করতে গেলে আমাদের এক্স এর মানটাও জানার প্রয়োজন। তো আমরা এই যে এই প্রথমে পি এ কিউ ত্রিভুজ ব্যবহার করে এক্স এর মান বের করব। এই কোণের সাপেক্ষে এটা হলো অতিভুজ আর এটা লম্ব। লম্ব আর অতিভুজের মধ্যে আমরা জানি সাইনের সম্পর্ক, এই কারণে সাইনের সম্পর্ক নেওয়া হলো সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ পি কিউ বাই এপি। পি কিউ হচ্ছে 12 আর অতিভুজ হলো এক্স। আর গুণন করলে √3x ইজ ইকুয়াল টু 12 দুগুণা 24। √3টা ওই পাশে নিয়ে ভাগ করে দেই, 24/√3। ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরে ভাগ করে দশমিকের মান লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে লিখলাম না এখানে, কারণ আমাদের হিসাব আরো এখনো বাকি আছে, পরবর্তীতে একসাথে এটা হিসাব করব। এবারে আবার এই চিত্রে আসি, এক্স প্লাস ওয়াই এই বাহুটার সাথে এই বাহুর আবারও সেই সাইন অতিভুজ, সাইন আর লম্ব অতিভুজের সম্পর্ক, কিন্তু এই ক্ষেত্রে কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 12 আর অতিভুজ হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর গুণন করলে এক্স প্লাস ওয়াই এই ওয়ানের সাথে গুণ হয়ে সেটা এক পাশে এক্স প্লাস ওয়াই হলো, আর এদিকে 12 দুগুণা 24। এক্স এর মান আমরা বের করেছি আগে 24/√3, সেই মানটা বসিয়ে একবারে সেটাকে ডান পাশে নিয়ে বিয়োগ করা হয়েছে। তারপর এই অংশটুকুর হিসাব ক্যালকুলেটরের মাধ্যমে করা হয়েছে 10.144 মিটার, প্রায় আসন্ন মান লেখা হয়েছে, তাই আমরা একটা প্রায় লিখে দিলাম। এ হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ যে রশিটুকু জোড়া দেওয়া হয়েছিল সেটার দৈর্ঘ্য হচ্ছে 10.144 মিটার প্রায়। 8-এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও বি বিন্দুর দূরত্ব কত। এই বিন্দু হচ্ছে যে রশি প্রথমে যে বিন্দুতে বাঁধা ছিল সেটা হচ্ছে এ বিন্দু, আর পরবর্তীতে যেখানে বাঁধা হয়েছে সেটা হলো বি বিন্দু। তো এই এ আর বি বিন্দু দুটোর দূরত্ব বের করতে বলা হয়েছে। তা আমরা ওই চিত্র আবার এঁকে নিয়েছি, এই যে নারকেল গাছ যেটার উচ্চতা হলো 12 মিটার। এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে, এ বিন্দুতে কোণ ছিল 60 ডিগ্রি আর বি বিন্দুতে ছিল হলো 30 ডিগ্রি। তো আমাদের এ থেকে বি এই দূরত্বটা বের করতে হবে। তো সেটার জন্য আমরা এই এ কিউ এর মান বের করব আর হচ্ছে বি কিউ এর মান বের করব। বি কিউ এর মান থেকে যদি এ কিউ এর মান বিয়োগ করা হয় তাহলে এই এ বি বা বি এ এই অংশটুকুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তো প্রথমে এই পি এ কিউ এই ত্রিভুজ থেকে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি বা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, তার মানে tan এর সম্পর্ক tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি 12/এ কিউ। 12 এ কিউ এর মান জানি না, সেটাই বের করব। আর এদিকে tan 60 মানে হচ্ছে √3। এ কিউটাকে এ পাশে নিয়ে আসলাম আর √3 এ পাশে গিয়ে ভাগ, তাহলে এ কিউ হলো 12/√3। আবার 30 ডিগ্রি কোণের সাপেক্ষে tan এর সম্পর্ক নিয়ে আমরা পাই tan 30 ইকুয়াল টু লম্ব বাই ভূমি। পি কিউ লম্ব মানে হচ্ছে 12 আর বি কিউ মানে এ বি আর এ কিউ এর সমষ্টি। আর গুণন করলে এ বি প্লাস এ কিউ এক পাশে আসে, এখানে এ কিউ এর মানটাও বসিয়ে দেওয়া হয়েছে, আগের অংশ থেকে আমরা মান পেয়েছি এটা 12√3, আর এই 12 এর সাথে √3 গুণ হয়ে 12√3 ডান পাশে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু এই 12/√3 সেটা ডান পাশে গিয়ে মাইনাস
এই অংশটুকুর হিসাব ক্যালকুলেটরের সাহায্য করে আমরা পেয়েছি 13.856 মিটার প্রায়। তার মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে এই 13.856 মিটার প্রায়। এখানে পরিমিতির অংশ থেকে যে প্রশ্নটা আছে 9 নম্বর, বলা হয়েছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 3072 বর্গমিটার। বর্গক্ষেত্রটির মাঝ বরাবর 4 মিটার প্রস্থ 2টি আড়াআড়ি পথ আছে। বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য 66 মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো এই প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য হচ্ছে 66 মিটার। ওই বৃত্তের ব্যাসার্ধ কত সেটা বের করতে বলেছে। বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই তাহলে সেটার ব্যাস হয় হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ, আর পরিধি সূত্রানুসারে 2πr। তো ব্যাসার্ধ আর ব্যাসের পার্থক্য দেয়া আছে, তার মানে 2πr আর 2r। 2πr অবশ্যই বড়, তো 2πr থেকে 2r ব্যাস বিয়োগ করলে 66 হওয়ার কথা। এটা প্রশ্ন মতে এইভাবে করে আমরা সমীকরণ লিখতে পারি। এখান থেকে 2r যদি কমন নিই আমরা তাহলে π-1 থাকে, অর্থাৎ 3.1416 -1 বিয়োগ করলে এটা 2.1416 হয়। আমরা এখান থেকে r এর মান বের করব, এই 2 আর এই 2.1416 ডান পাশে গিয়ে ভাগ, এবং সেই অংশটুকু হিসাব করে আমরা পাবো 15.409 মিটার। r এর মান এটা একটা প্রায় লিখেছি কারণ আসন্ন মান, তো তার মানে ওই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এটাই 15.409 মিটার প্রায়। খ নম্বর প্রশ্নে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এখানে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছিল যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো বর্গক্ষেত্রের এতটুকুই তথ্য দেয়া। তো বর্গক্ষেত্রের পরিসীমা জানতে গেলে আমাদের প্রথমত আয়তক্ষেত্রের পরিসীমা জানা দরকার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 3072 বর্গমিটার, এই তথ্য দেয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি আমরা x ধরে নিই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে হচ্ছে তার 3 গুণ অর্থাৎ 3x। তাহলে এটার ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x ইন্টু x অর্থাৎ 3x স্কোয়ার বর্গমিটার। ক্ষেত্রফল দেয়া আছে, সেজন্যই আমরা এই ক্ষেত্রফল x এর মাধ্যমে বের করেছি, যাতে করে এইভাবে একটা সমীকরণ গঠন করতে পারি। ক্ষেত্রফল 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রশ্নে যেই মান দেয়া আছে 3072। 3 ডান পাশে গিয়ে ভাগ করলে 1024 হয় x স্কোয়ারের মান, তাহলে x হলো স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যদি আমরা রুট করি x এর মান পাবো 32। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ হলো 32। এখন আয়তক্ষেত্রের প্রস্থ 32 মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ অর্থাৎ 3 × 32 96 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করব, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তো সেই তথ্য বর্গক্ষেত্রের পরিসীমা জানার জন্য আমাদের আয়তক্ষেত্রের পরিসীমাটা জানা দরকার। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্রানুসারে মান বসিয়ে হিসাব করে আমরা পাচ্ছি 256 মিটার। তো তাহলে প্রশ্ন মতো বর্গক্ষেত্রের পরিসীমা এই 256 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 বাহুর যোগফল। তো বর্গের যেহেতু 4টা সমান বাহু, তো এটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা এক একটা বাহুর দৈর্ঘ্য পাবো। বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য সেটাকে আমরা a দিয়ে প্রকাশ করতে পারি, সেটা 256/4 এর সমান অর্থাৎ 64 মিটার। আমাদেরকে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। এর ক্ষেত্রে এর মান আমরা বের করেছি 64, স্কোয়ার করলে 4096 বর্গমিটার। এ হচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এই অংশের শেষ প্রশ্নটাতে বলা হয়েছে রাস্তাটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে কতটি পাথর লাগবে। রাস্তা হচ্ছে এই যে বর্গক্ষেত্রের মাঝ বরাবর 4 মিটার প্রস্থ 2টা আড়াআড়ি পথ আছে। 4 মিটার প্রস্থ বিশিষ্ট, আসলে 4 মিটার প্রস্থ বিশিষ্ট 2টা আড়াআড়ি পথ আছে বর্গক্ষেত্রের মাঝ বরাবর। তো আমরা এমন একটা চিত্র এঁকেছি বোঝার সুবিধার্থে। এটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 64 মিটার, সেটা আমরা আগে বের করেছি। এর মাঝ বরাবর এই 4 মিটার চওড়া রাস্তা, আবার এইদিকে দুই দিকেই, এইদিকে। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার আর রাস্তার প্রস্থ 4 মিটার। এই সমস্ত তথ্য, একটা তথ্য খ নম্বরে পাওয়া গেছে আর আরেকটা তথ্য প্রশ্নে দেয়া আছে। এখন বর্গক্ষেত্রের তো দৈর্ঘ্য প্রস্থ আলাদা না, কিন্তু এখানে বিবরণের সুবিধার্থে অঙ্কের কথা লেখার জন্য আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ লিখেছি। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, এই যে এটা যদি বর্গের দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্যের দিকে রাস্তার দৈর্ঘ্য তো বর্গের দৈর্ঘ্যের সমান অর্থাৎ 64 মিটার, আর রাস্তার প্রস্থ হলো 4 মিটার। তো তাহলে 64 আর 4 যদি গুণ করি তাহলে এই যে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল পাবো। 64 আর 4 গুণ করে 256 বর্গমিটার।
আবার প্রস্থ বরাবর মানে এই যে এই রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে, এইদিকেও বর্গের দৈর্ঘ্যের সমানই হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে এখান থেকে যে 4 মিটার দৈর্ঘ্য যেহেতু অলরেডি যে এই রাস্তার মধ্যে কাউন্ট হয়ে গেছে, হিসাব হয়ে গেছে, এই কারণে এই 64 মিটার থেকে 4 মিটারটা মাইনাস করতে হবে। আর রাস্তার প্রশস্ততা বা প্রস্থ সেটা 4 মিটার ঠিকই আছে। তার মানে 64 থেকে 4 বিয়োগ করে এই যে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল সেটা হবে কি, যে 64 থেকে 4 বিয়োগ তার সাথে 4 গুণ রাস্তার প্রশস্ততা 4, সেই 4 গুণ, তাহলে এখানে 60 ইন্টু 4 অর্থাৎ 240 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর যে রাস্তা ছিল সেটার ক্ষেত্রফল 256 আর প্রস্থ বরাবর হচ্ছে 240। রাস্তার মোট ক্ষেত্রফল এই দুটো যোগ করে আমরা পাই 496 বর্গমিটার। এখন এই রাস্তা পাথরের সাহায্যে বাঁধাই করতে বলা হয়েছে। পাথরের এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, বলা হয়েছে যে 50 সেন্টিমিটার বর্গাকার, তার মানে পাথরগুলো বর্গাকার সাইজের, যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। তো এখানে রাস্তার ক্ষেত্রফল যেহেতু আমরা বর্গ মিটার এককে বের করেছি, এই পাথরেরটাকেও মিটার এককে কনভার্ট করে নিতে হবে। সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয় 0.5 মিটার। যেহেতু বর্গাকার পাথর, তাহলে পাথরের ক্ষেত্রফল হবে হচ্ছে এর বর্গ করলে যা হয় 0.5 বর্গ করে আমরা পাই 0.25 বর্গমিটার। এটা হচ্ছে একটা পাথরের ক্ষেত্রফল। এখন রাস্তার সম্পূর্ণ ক্ষেত্রফল সেটাকে যদি আমরা একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলেই কতগুলো পাথর প্রয়োজন সেই জিনিসটা পেয়ে যাব। রাস্তা বাঁধতে পাথর লাগবে, রাস্তার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে আমরা পাই 1984। এতটি পাথর আমাদের প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা এখানে শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।